আজকে শুনছেন বিক্রমভিলা রহস্যের পরবর্তী অংশ। তন্ময় খাচ্ছে আর বলছে, কণিকা খুব সুন্দর রান্না করা শিখে গেছে। আগেও কোনো কাজ করতে চাইতো না, আর এখন সেই সব সামলাচ্ছে। পরিস্থিতি মানুষকে কত বদলে দেয়। কি থেকে যে কি হয়ে গেল। সারাক্ষণ গম গম করা বাড়িটা এখন শান্ত হয়ে গেছে। আমার আরও আগে আসা উচিত ছিল। স্নিগ্ধার কানে তন্ময়ের কথাগুলো পৌঁছলো না। আজকে কণিকার ব্যবহারটা তার কাছে ভালো লাগলো না। এতে সে কণিকার দোষ দেখতে পেল না, কারণ বাড়ির যা পরিস্থিতি তাতে কারোর মন মেজাজ ঠিক থাকার কথা নয়। এই অবস্থা থেকে তাড়াতাড়ি সবাইকে মুক্ত কিভাবে করা যায় সেটা নিয়েই সে ভাবছে। তন্ময় স্নিগ্ধার হাত ধরে বলল, চিন্তা করো না, আমি অন্য ডাক্তারের খোঁজ করছি। বাইরে জোরে কেউ ডাকছে, হরিপদ। তন্ময়ের গলাটা চেনা লাগলো। পল্লবীর বাবা, প্রাণকৃষ্ণবাবুর গলা। তন্ময় বলল, পল্লবীর বাবা এসেছে। স্নিগ্ধা বলল, তুমি যাও। তন্ময় বলল, ওনার সামনে যেতে আমার কেমন খারাপ লাগছে। স্নিগ্ধা বলল, যাও, উনি তো ভালো মানুষ। তন্ময়ের খাওয়া শেষ হয়নি। সে তাড়াতাড়ি হাত ধুয়ে বারান্দায় গিয়ে দেখল প্রাণকৃষ্ণবাবু বাইরের সিঁড়িতে দাঁড়িয়ে আছেন। তন্ময় কিছু বলার আগেই তিনি বললেন, তোমার শরীর ভালো আছে তো বাবা? আছে বলে তন্ময় সিঁড়ির কাছে গিয়ে, ভেতরে আসুন কাকাবাবু বললেন। প্রাণকৃষ্ণবাবু বারান্দায় উঠলেন। তন্ময় তাকে প্রণাম করার জন্য নিচু হলো। থাক বাবা, বৌমা কোথায়? প্রাণকৃষ্ণবাবু জিজ্ঞাসা করলেন। তন্ময় বলল, খাচ্ছে, হলঘরে এসে বসুন না কাকাবাবু। প্রাণকৃষ্ণবাবু বললেন, না বাবা। স্নিগ্ধা খাওয়া ছেড়ে হাত ধুয়ে এসে বলল, কাকাবাবু ভালো আছেন? সেও প্রাণকৃষ্ণবাবুকে প্রণাম করল। প্রাণকৃষ্ণবাবু বললেন, আমার আবার ভালো থাকা। কাল দুপুরে আমাদের বাড়িতে তোমাদের নিমন্ত্রণ রইল মা, তোমরা দুজনে যেও। হরিপদ তো আগেই যাবে, আমরা বুড়ো বুড়ি কী সব পারি, ও একটু সাহায্য করবে। আসছি। স্নিগ্ধা বলল, খেয়ে যান না কাকাবাবু। প্রাণকৃষ্ণবাবু বললেন, না বৌমা, আজ একটু তাড়া আছে বলে তিনি বারান্দা থেকে নেমে গড় গড় করে চলে গেলেন। তন্ময় বলল, ওনাদের বাড়িতে খেতে কি করে যাই বলো তো? কাল অবশ্যই আমরা যাব। এই সুযোগে পল্লবীর মধ্যে যে অভিমানটা জমে আছে সেটা মিটিয়ে ফেলো। মেয়েটা আমার প্রাণ বাঁচিয়েছে, স্নিগ্ধা বলল। তন্ময় অবাক হয়ে বলল, মানে? স্নিগ্ধা বলল, মানে কিছু না, খাবার আলগা রয়েছে, বাকিটা খাবে এসো। খাওয়া শেষ হলে স্নিগ্ধা সব গুছিয়ে রেখে দোতলায় গেল। সে মোবাইলটা হাতে নিয়ে তন্ময়ের পিসির ছেলে অনির্বাণকে ফোন করে এ বাড়িতে যেসব অলৌকিক ঘটনা ঘটছে সে সব কথা সংক্ষেপে বলল। অনির্বাণ অবাক হয়ে বলল, সে কি বৌমা, ও বাড়িতে আমি আগে অনেকবার গেছি, কই ভূত পেতনির কথা তো শুনিনি। তন্ময় তো আমাকে কিছু কোনোদিন বলেনি। ওই সব দেখতে পাচ্ছে না, বুঝতেও পারছে না, অবশ্য বোঝার চেষ্টাও করছে না। রাতে তো কুম্ভকর্ণের মতো ঘুমায়, আমি ওকে জানাইও নি। ওর ভয়ের কথা তো আপনাদের অজানা নয়, স্নিগ্ধা বলল। অনির্বাণ বলল, দরকার হলে তোমরা আমার বাড়িতে চলে এসো। স্নিগ্ধা এবার তান্ত্রিকের কথাটা জানিয়ে বলল, আমি আর তন্ময় মাদুলি নেওয়াতে নিরাপদে আছি। অনির্বাণ বলল, ঠিক আছে, তোমরা সাবধানে থেকো, ভেবে দেখছি কি করা যায়। যখন যা সমস্যা হবে আমাকে বলো, আমার ফোনটা রাত দিন সবসময় খোলা থাকে। এখন রাখি বলে অনির্বাণ ফোনটা কেটে দিল। দুপুরবেলায় স্নিগ্ধা খেয়ে পায়েস বানালো। সে তন্ময়ের কাছে শুনেছিল পল্লবী পায়েস খেতে খুব ভালোবাসে। পল্লবী তাকে পুকুরে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল, সেজন্য তাকে ধন্যবাদ জানানো হয়নি। আজ স্নিগ্ধা তাকে ধন্যবাদ জানাবে এবং পায়েস খাওয়াবে। সে বাসন রাখা শোকেস থেকে একটা বড় টিফিন বাটি নিয়ে তাতে পায়েস ভরল। তারপর টিফিন বাটিটা নিয়ে বাড়ির পিছনের দিকে গিয়ে পুকুর ঘাটে দাঁড়ালো।
সে এদিক ওদিক তাকাতে লাগলো, কিন্তু পল্লবীকে দেখতে পেল না। তার মনটা খারাপ হলো। সে পল্লবীর আসার পথের দিকে তাকাচ্ছে। তার হঠাৎ চোখ গেল পুকুরের জলের দিকে। সে ভাবল, এখান দিয়েই কেউ আমার পায়ের পাতা ধরে টেনে জলের তলায় নিয়ে গিয়েছিল। স্নিগ্ধা এবার পুকুরের মাঝখানে, যেখানে সে জলে ডুবে যাচ্ছিল, সেইখানটায় তাকালো। সেই ভয়ঙ্কর দৃশ্যের কথা মনে করে সে পুকুর ঘাট থেকে সরে এলো। এখন আর ভূত পেতনির তার কিছু করতে পারবে না, তার কাছে মাদুলি আছে। পল্লবী চুপ করে এসে তার পাশে দাঁড়িয়ে বলল, এখানে কখন এসেছো? স্নিগ্ধা চমকে গেল। ভয় পেলে নাকি? পল্লবী জিজ্ঞাসা করল। স্নিগ্ধা উত্তর দিল, ভূতের মতো হঠাৎ পাশে এসে চুপচাপ দাঁড়িয়ে কথা বললে ভয় পাবো না? পল্লবী বলল, আমি ভূত নই, পেতনি। কথাটা বলে পল্লবী জোরে হাসল। স্নিগ্ধা বলল, থামো, ভয়ে ভয়ে জেরবার আর ভয় দেখিও না তো। পল্লবী বলল, তুমি তো ভীষণ সাহসী, তবে এখন ভয় পাচ্ছ কেন? এ বাড়িতে যেসব কাণ্ড ঘটছে তাতে যতই নির্ভীক মানুষ হোক ভয় পাবেই, স্নিগ্ধা উত্তর দিল। পল্লবী জিজ্ঞাসা করল, কি ঘটছে? ওসব ছাড়ো, তোমার জন্য পায়েস এনেছি, খাও। পল্লবী চমকে গিয়ে বলল, পায়েস? পল্লবীর মুখে খুশির ঝলক দেখা গেল। খেয়ে নাও, আমি নিজে বানিয়েছি। কাল তুমি ওই সময় না আসলে আমার যে কি হতো। পল্লবী বলল, ও, এই জন্য উপকারের প্রতিদান দিচ্ছ? স্নিগ্ধা মন খারাপ করে বলল, এ কি বলছো তুমি? তোমার উপকারের প্রতিদান কি দেওয়া যায়? তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। অনেক হয়েছে, সিঁড়ির ওপর রাখো টিফিন বাটিটা, আমি গপ গপ করে খেয়ে নেব। স্নিগ্ধা বাটিটার ঢাকনা খুলে পুকুরের সিঁড়ির ওপর রাখল। পায়েস দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। পল্লবী নিমেষের মধ্যে এক বাটি পায়েস চেটে পুটে শেষ করে দিল। স্নিগ্ধা খেয়ে হেসে বলল, ভালো লেগেছে তোমার? ভীষণ ভালো বানিয়েছ। পল্লবী টিফিন বাটিটা ধোয়ার জন্য পুকুরের সিঁড়ির দিকে নিচে নামতে গেল। স্নিগ্ধা বলল, টিফিন বাটিটা দাও, আমি বাড়িতে গিয়ে ধুয়ে রাখবো। পল্লবী বলল, না, আমি ধুয়ে দিচ্ছি। স্নিগ্ধা পল্লবীর হাত থেকে টিফিন বাটিটা জোর করে নিতে গেল। পল্লবী সরে গিয়ে টিফিন বাটিটা সিঁড়ির ওপর রেখে হেসে বলল, নাও। স্নিগ্ধা টিফিন বাটির ঢাকনাটা লাগিয়ে হাতে নিয়ে বসল। তারপর বলল, কাল দুপুরে তোমাদের বাড়িতে যাব, কাকাবাবু নিমন্ত্রণ করে গেছেন। পল্লবীর মুখটা অন্ধকার হয়ে গেল। সে কিছু একটা ভাবছে। স্নিগ্ধা বুঝতে পারছে ওর মুখটা অন্ধকার হলো কেন। স্নিগ্ধা পল্লবীকে বলল, তুমি আর তন্ময় ভীষণ ভালো বন্ধু, তোমাদের বন্ধুত্বটাকে নষ্ট করো না। পল্লবী বলল, কিছু কাজ আছে, চলি, মনে সাহস রেখো, চোখ কান খোলা রেখো, এ বাড়ি থেকে যেও না, অনেক কিছু টের পাবে। তোমার কোমরের মাদুলিটা খুলো না, এমনকি তান্ত্রিক বললেও খুলো না, তুমিই পারবে। কথা শেষ না করে পল্লবী তাড়াতাড়ি চলে যাচ্ছে। স্নিগ্ধা তার দিকে তাকিয়ে রয়েছে। হঠাৎ তার মনে হলো, তার কোমরের মাদুলির কথা পল্লবী জানল কী করে? আর তান্ত্রিকের কথাও বা সে জানল কী করে? নিশ্চয়ই হরিকাকা বলেছে। পরদিন স্নিগ্ধার রাত 3:30টায় ঘুম ভেঙে গেল। সে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে ধীরে ধীরে নিচের তলায় নামল। বাইরেটা অন্ধকার, খাওয়ার ঘরে আলো জ্বলছে। সে দরজাটার পর্দার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখল, বাসন রাখা শোকেসের ভেতর হরিকাকা কিছু খুঁজছে। সে আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে দেখতে লাগলো। কিছুক্ষণ পরে সে দেখল, একটা টিফিন বাটি বের করে হরিকাকা রান্নাঘরের দিকে যাচ্ছে। স্নিগ্ধা ভাবছে, আমি যে টিফিন বাটিটায় পায়েস নিয়ে পল্লবীকে খাওয়াতে গিয়েছিলাম, সেই বাটিটাই হয়তো হরিকাকা খুঁজছে। সেই টিফিন বাটিটা তো দোতলায় আমার ঘরে আছে। স্নিগ্ধা দরজা দিয়ে আর হরিকাকাকে দেখতে পাচ্ছে না। সে কাছের একটি ঘরে গিয়ে দরজার আড়ালে দাঁড়ালো। এই ঘরটিতে কেউ থাকে না। সে কিছুক্ষণ পর দেখল, হরিকাকা চাদরের তলায় কিছু নিয়ে বেরোলো। স্নিগ্ধা ভাবল, টিফিন বাটিতে কী নিয়ে কোথায় যাচ্ছে হরিকাকা? দেখতে হবে তো।
বাইরেটা কুয়াশার চাদরে ঢাকা, অন্ধকার এখনও কাটেনি, কাছের জিনিস হালকা দেখা যাচ্ছে। স্নিগ্ধা হরিপদর পিছু নিল। কুয়াশার জন্য তার লোকাতে অসুবিধা হচ্ছে না। সে গাছের আড়ালে লোকাচ্ছে। হরিপদ মন্দিরের দিকে যাচ্ছে। মাঝে মাঝে হরিপদ পিছন ফিরে দেখছে। হরিপদ মন্দিরের কাছে গিয়ে এদিক ওদিক ভালো করে দেখে মন্দিরের বারান্দায় উঠে কালী মূর্তিটা যে ঘরটায় রয়েছে সেই ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। স্নিগ্ধা ভাবছে, এসেছে মন্দিরে, তাতে এত লুকোচুপির কি আছে? দরজার কাছে যাব কি? হঠাৎ দরজা খুলে হরিকাকা যদি আমাকে দেখে ফেলে, তাহলে কিছু মনে করতে পারে। স্নিগ্ধা গাছের আড়ালেই দাঁড়িয়ে রইল। একটু পরে একজন শার্ট প্যান্ট পরা লোক চাদর মুড়ি দিয়ে চাদরে মুখ ঢেকে মন্দিরের পেছন দিক থেকে মন্দিরের সামনে এসে দাঁড়ালো। লোকটি মন্দিরের সামনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। স্নিগ্ধা অবাক হয়ে মনে মনে বলল, এটি আবার কে? চোর নয় তো? লোকটির পোশাক তো ভদ্রলোকের মতো। স্নিগ্ধা তার মুখটা দেখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। লোকটির শুধু চোখ দুটো বেরিয়ে আছে। লোকটি এবার মন্দিরের বারান্দায় উঠে কালীমূর্তি যে ঘরে রয়েছে সেই ঘরের দরজার সামনে দাঁড়ালো। স্নিগ্ধা কুয়াশার জন্য লোকটিকে দেখতে পারছে না। সে আরেকটু সরে এলো। লোকটি আরেকবার এদিক ওদিক তাকিয়ে দরজায় টোকা মারল। দরজাটা ফাঁক হলো। লোকটির পায়ে বুট জুতো রয়েছে। সে জুতো পরেই ভেতরে ঢুকলো। দরজা আবার বন্ধ হয়ে গেল। স্নিগ্ধা ভাবল, লোকটি জুতো পরে মন্দিরে ঢুকলো কেন? সে কি পুজো দিতে এলো? স্নিগ্ধা আস্তে আস্তে অতি সন্তর্পণে মন্দিরের বারান্দায় উঠল। দরজায় কোনো ফাঁক ফোকর নেই। সে দরজায় কান পাতল, কোনো সাড়া শব্দ পাচ্ছে না। সে বারান্দা থেকে নেমে মন্দিরের পিছন দিকে গেল। মন্দিরের পেছনটায় গাছপালা ঝোপ জঙ্গলে ভর্তি। সে দূর থেকে উঁকি মেরে দেখার চেষ্টা করল মন্দিরের জানলা খোলা কিনা। কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। ঝোপ জঙ্গল ডিঙিয়ে মন্দিরের পিছনে যাওয়া ঠিক নয় মনে করে সে আবার মন্দিরের সামনে এসে গাছের আড়ালে লুকিয়ে রইল। স্নিগ্ধা ভাবছে, লোকটি দরজায় টোকা দিয়েছে। হরিকাকা ভেতর থেকে দরজা খুললে লোকটি ঘরে ঢুকেছে। তার মানে হরিকাকা চেনে লোকটিকে, আর হরিকাকা হয়তো জানে লোকটি আসবে। লোকটি যদি পুজো দিতে আসবে, তবে এদিক ওদিক সন্দেহজনকভাবে তাকাবে কেন? মুখটা না হয় ঠান্ডার জন্য ঢেকে রেখেছে, কিন্তু ঘরে ঢুকে দরজা বন্ধ করলো কেন? ঠান্ডা যাতে কম লাগে সেজন্য? নানা চিন্তা তার মাথায় আসছে। বেশ কিছুক্ষণ পর দরজা খুলে গেল। লোকটি মন্দিরের ভেতর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে জোর পায়ে গটগট করে হেঁটে মন্দিরের পিছন দিকে চলে গেল। হরিকাকা মন্দিরের দরজা বন্ধ করে বেরোলো। তার হাতে টিফিন বাটি। সে টিফিন বাটিটা নিয়ে টিউবওয়েলের কাছে এলো। টিউবওয়েল চেপে টিফিন বাটিটা ধুয়ে নিল। তারপর টিফিন বাটিটা তার চাদরের তলায় নিয়ে সে বাড়ির দিকে আসছে। স্নিগ্ধা ভাবছে, টিফিন বাটিতে কি ছিল? খাবার ছিল কি? তাই যদি হবে, তবে খাবারটা খেলো কে? ওই লোকটা? হরিকাকা তো পুজো দেয়নি মনে হয়, কারণ সে ঠাকুরের বাসন ধোয়নি। তার মানে টিফিন বাটির খাবার সে ঠাকুরকেই তো খেতে দেয়নি। হরিকাকা খানিকটা দূরে গেলে সে মন্দিরের সিঁড়ির ওপর উঠল। সিঁড়ির দুই দিকে থাকা নারী মূর্তি দুটো তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন পারলে তাকে গিলে খাবে। স্নিগ্ধা আজ তাদের ভয় পেল না, বরং তার সাহস বাড়ল। এ বাড়িতে বিরাট কিছু ঘটতে চলেছে। তাকে সবাইকে বাঁচাতে হবে। স্নিগ্ধা মন্দিরের বারান্দায় উঠে কালীমূর্তি থাকা ঘরটির দরজা খুলে ভেতরে ঢুকল। মন্দিরের দরজায় তালা দেওয়া থাকে না, দরজা বাইরে দিয়ে ছিটকিনি দেওয়া থাকে, আর মন্দিরের বারান্দার লোহার গেটে হুড়কো লাগানো থাকে। মন্দির থেকে আজ পর্যন্ত কিছু চুরি যায়নি। মন্দিরের ভেতরটা স্নিগ্ধা ভালোভাবে খুঁটিয়ে দেখে অস্বাভাবিক কিছু দেখতে পেল না। কালীমূর্তির সামনে এখন কোনো খাবারও রাখা নেই। সে মন্দিরের ঘর থেকে বেরিয়ে দরজা বন্ধ করে বাইরে এলো। সে ভাবল, হরিকাকা কাকে মন্দিরে ঢোকালো? আমাকে দেখতেই হবে। মন্দিরের চারপাশটা পরিষ্কার করতে হবে।
সাপের ভয় পেলে চলবে না। চারপাশটার অন্ধকার কিছুটা কেটেছে। সে দেখল হরিকাকা আবার আসছে। সে আবার একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ল। হরিপদ এবার মন্দিরে ঢুকে ঠাকুরের বাসনপত্র বের করে সিঁড়ির ওপর রাখল। তারপর বালতিতে জল নিয়ে ঠাকুর ঘর মুছতে গেল। ওই ফাঁকে স্নিগ্ধা ওখান থেকে বাড়িতে চলে এলো। স্নিগ্ধা দোতলায় উঠল। সে বারান্দায় বসে ব্যাপারটা নিয়ে ভাবছে। লোকটা কি খাবার খেতে এসেছিল? লোকটার পোশাক দেখে গরিব বলে মনে হলো না। লোকটার গায়ে বেশ দামি পোশাক ছিল। টিফিন বাটিতে খাবার নাকি অন্য কিছু ছিল? লোকটা কি কোনো দরকারে আজ প্রথম এসেছে, নাকি রোজই আসে? রোজ এলে তার আর হরিকাকার মধ্যে কি কথা হয়? আমাকে তো সবটা জানতেই হবে। হরিকাকাকে রাত থাকতে রান্না করতে দেখেছি, তবে কি ভাত এনে এই লোকটিকে খাওয়ায়? যদি খাইয়েই থাকে তবে কেন? স্নিগ্ধা ভাবনার জগতে ডুবে গেল। কুয়াশা কেটে বাইরেটায় রোদ এসেছে। গ্রিলের ফাঁক দিয়ে মিষ্টি রোদ স্নিগ্ধার গায়ে এসে পড়ছে। তন্ময় ঘুম থেকে উঠে বারান্দায় উঁকি দিয়ে দেখল স্নিগ্ধা গভীর চিন্তায় মগ্ন। সে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচের তলা থেকে 2 কাপ চা আনলো। 1 কাপ চা স্নিগ্ধার দিকে বাড়িয়ে বলল, এই যে ভাবুক ম্যাডাম, চা খাও। স্নিগ্ধা তার দিকে তাকালো। অবাক হওয়ার কিছু নেই, তোমার পতিদেবতা আজ তোমার জন্য চা এনেছে, খাও, শরীরটা ফুরফুরে লাগবে। স্নিগ্ধা চায়ের কাপটা হাতে নিয়ে বলল, আজ কোন দিক থেকে সূর্য উঠল কে জানে? কেন? আজ না ডাকতেই উঠে গেলে, আমার জন্য চা আনলে। তুমি ডেকেছো তো, নইলে এই ঠান্ডা এত তাড়াতাড়ি উঠি? বলে তন্ময় চায়ের কাপে চুমুক দিল। বুঝেছি, পল্লবীদের বাড়িতে যাবে, এই জন্য এক্সাইটমেন্টে তাড়াতাড়ি উঠে পড়েছ। না, তুমি ডেকেছো। কখন ডাকলাম? স্নিগ্ধা আশ্চর্য হয়ে বলল। তন্ময় বলল, কিছুক্ষণ আগে কানের কাছে চিৎকার করে বললে ওঠো। আমার কানটা এখনো তালা লেগে আছে। তোমার গলা যা দিন দিন বাড়ছে, এরপর ছেলে মেয়ে হলে তোমার চিৎকারে বাড়ি ত্যাগ করতে হবে, বলে তন্ময় জোরে হেসে উঠল। স্নিগ্ধা বুঝতে পারল এই বাড়িতে থাকা পেতনিটি তন্ময়কে ডেকেছে। সে এ ব্যাপারে আর কথা না বাড়িয়ে হরিকাকাকে মন্দিরের পিছনের গেটে তালা লাগানোর কথা বলেছিলে? জিজ্ঞাসা করল। তন্ময় চায়ে আবার চুমুক দিয়ে বলল, ইস, একদম ভুলে গেছি। চা খেয়ে তন্ময় নিচের তলায় নামল। হরিপদ বেরোচ্ছে। তন্ময় তাকে বলল, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি হরিকাকা। কি কথা বড় খোকা, বলে ফেলো, আমার একটু তাড়া আছে। তন্ময় জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ? প্রাণকৃষ্ণবাবুদের বাড়ি। ও, যাও, তন্ময় বলল। হরিপদ বলল, কি বলবে বলো না। তন্ময় বলল, আমাদের মন্দিরের পিছন দিকে যে গেটে তালা মারা নেই, ওখান দিয়ে চোর এসে হয়তো আমাদের ঘরে ঢুকেছিল। তুমি ওই গেটে তালা লাগানোর ব্যবস্থা করো তো। হরিপদ বলল, কালী পুজো আর শিব পুজোর দিন ছাড়া কেউ তো ওই গেট দিয়ে ভেতরে ঢোকে না, কারোর সে সাহস নেই। তবুও আমি তালা লাগিয়ে দেব। আমি আসছি, তুমি মাকে নিয়ে সময় মতো চলে এসো, বলে হরিপদ চলে গেল। তন্ময় দোতলায় গিয়ে স্নান করতে বাথরুমে ঢুকল। সে গায়ে সাবান মাখছে। সে বাথরুমের দরজাটা খুলে মুখ বাড়িয়ে স্নিগ্ধাকে বলল, আমার পিঠটা একটু ঘষে দিয়ে যাও তো। স্নিগ্ধা বাথরুমে ঢুকল। সে নরম জালিতে সাবান মাখিয়ে তন্ময়ের পিঠে ঘষছে। হঠাৎ তার চোখ বাথরুমের দেওয়ালের আয়নার দিকে গেল। সে দেখল আয়নার ভেতরে ভেসে উঠেছে এক বীভৎস মুখ। সে কেঁপে উঠে সাবান ঘষা বন্ধ করল। তন্ময় বলল, কি হলো, তাড়াতাড়ি করো। স্নিগ্ধা কিছু না বলে আয়না থেকে চোখ ফিরিয়ে আবার পিঠ ঘষছে। একটু পরে সে আবার আয়নার দিকে তাকালো। এবার আর কিছু দেখতে পাচ্ছে না। সে ভাবছে, বাথরুমেও ভূত আছে। তন্ময় যদি এসব দেখতে পায়, সাথে সাথেই অজ্ঞান হয়ে যাবে। অজানা আশঙ্কায় সে কেঁপে উঠল। স্নিগ্ধা মাদুলিটা আছে কিনা দেখার জন্য তন্ময়ের কোমরের বাঁধা তোয়ালের নিচে থাকা কারে হাত দিল। তন্ময় পিছনে ফিরে তাকে জড়িয়ে ধরে দুষ্টু হাসি দিয়ে বলল, হচ্ছে কি? তন্ময় তাকে চুমু দিতে গেল।
স্নিগ্ধা বিরক্ত হয়ে বলল, ছাড়ো তো, আমি স্নান করেছি, আমার কাপড় ভিজে যাবে না। তন্ময় বলল, যাক, বলে আরও শক্ত করে জড়িয়ে ধরে তার মুখে, কাঁধে, গলায় চুমু দিতে গেল। স্নিগ্ধা তাকে ঠেলে সরিয়ে দিয়ে বলল, সবসময় এসব ভালো লাগে না, আমার শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, একটু আগেই স্নান করেছি, এখন আবার ভিজলে নাক দিয়ে জল গড়াবে না। স্নিগ্ধার বিরক্তির ভাব দেখে তন্ময়ের খারাপ লাগলো। সে মুখ অন্ধকার করে বলল, সরি। তন্ময় কোমরে আবার হাত দিতে গেল। তন্ময় বলল, বাইরে যাও, ঠান্ডা লাগবে, দেখি মাদুলিটা আছে কিনা। তন্ময় কিছু না বলে শাওয়ার চালিয়ে দিয়ে তার নিচে দাঁড়ালো। স্নিগ্ধা চিন্তিত মনে বাইরে বেরিয়ে এলো। স্নিগ্ধা খাটের এক পাশে বসে রয়েছে। বাথরুমের আয়নায় ভেসে ওঠা বিভৎস মুখটির কথা তন্ময়কে বলতে পারিনি বলে তার খারাপ লাগছে। সে কি করে তন্ময়ের রাগ ভাঙাবে সে কথা ভাবছে। তন্ময় বাথরুম থেকে বেরোলো। সে নিজের কাজ করে যাচ্ছে, স্নিগ্ধাকে তৈরি হতেও বলছে না। স্নিগ্ধা আলমারি থেকে একটা নীল শাড়ি বের করে তন্ময়কে বলল, এটা পরবো? তন্ময় বলল, ইচ্ছে হলে পরো। স্নিগ্ধা বুঝতে পারল তন্ময় দুঃখ পেয়েছে, সে তার ওপর রেগে আছে। তন্ময় আলমারি থেকে শার্ট বের করছে। স্নিগ্ধা তন্ময়ের হাতটা টেনে ধরে বলল, সরি, রাগ করো না। তন্ময় বলল, সরো, দেরি হচ্ছে। স্নিগ্ধা বলল, হোক। বলে স্নিগ্ধা তন্ময়ের বুকে মাথা রেখে কাঁদো কাঁদো গলায় বলল, সরি, আমার যে কি হয়েছে না, মাঝে মাঝে মাথাটা বিগড়ে যাচ্ছে। তন্ময় বলল, আমি রাগ করিনি। স্নিগ্ধা বলল, তাহলে একটা চুমু দাও। তন্ময় বলল, এখন আর মুড নেই। স্নিগ্ধা বলল, দাও বলছি। তন্ময় মুখ গোমরা করে রয়েছে। স্নিগ্ধা তন্ময়কে কাতুকুতু দিল। তন্ময় হেসে বলল, শাড়ি পরে নাও। স্নিগ্ধা তন্ময়ের মাথাটা ধরে নিচু করে তার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। তন্ময় তাকে জড়িয়ে ধরল। এমন করলে কিন্তু পল্লবীদের বাড়ি যাওয়া হবে না। দুজনেই হেসে উঠল। স্নিগ্ধা এবার তন্ময়ের কোমরের মাদুলিটায় হাত দিয়ে নিশ্চিন্ত হলো। স্নিগ্ধা শাড়ি পরে সাজগোজ করছে। তন্ময় তৈরি হয়ে বলল, আমি মিষ্টি নিয়ে আসি, ততক্ষণে তুমি তৈরি হয়ে নাও, তাড়াতাড়ি আসবে। তন্ময় বলল, ওকে। এই বলে সে বাড়ি থেকে বাইক বার করলো। তন্ময়ের বাইকটা মাঝপথে গিয়ে হঠাৎ বিকট শব্দে থেমে গেল। কোনোভাবে বাইকটাকে আর স্টার্ট দিতে পারছে না। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর বাইকটা স্টার্ট নিল। মিষ্টি কিনে ফেরার পথে বাড়ির কাছাকাছি এসেও আবার বাইকটা বিকট শব্দে থেমে গেল। তন্ময় বুঝতে পারছে না কেন তার বাইক থেমে যাচ্ছে। বাইকটা তো ঠিকঠাকই আছে মনে হচ্ছে। সে ঠেলতে ঠেলতে বাইকটাকে নিয়ে বাড়িতে ঢুকলো। স্নিগ্ধা দোতলার বারান্দা থেকে তন্ময়কে দেখতে পেয়ে নিচের তলায় নেমে এলো। তন্ময় বাইকটা গ্যারেজে রেখে বারান্দায় উঠতেই স্নিগ্ধা বলল, এতক্ষণ কি করছিলে? কখন থেকে বসে আছি, কত বেলা হয়ে গেছে। বাইকটা যাওয়ার সময়ও বেগড়ালো, আবার আসার সময়ও। বাড়ির কাছাকাছি এসে আর চললই না, ঠেলে নিয়ে এলাম জানো। স্নিগ্ধা বলল, তাড়াতাড়ি চলো। তন্ময় পল্লবীদের বাড়িতে স্নিগ্ধাকে নিয়ে নিমন্ত্রণ খেতে যাচ্ছে, সে কথা তার মাকে জানিয়ে এলো। তারপর দুজনে পল্লবীদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। পল্লবীদের বাড়ির কাছেই বাবা, মা আর তারা দুই ভাই বোন, এই নিয়ে তাদের সুখী পরিবার। পল্লবী বড় আর তার ছোট ভাই পল্লব। তন্ময় আর স্নিগ্ধা হেঁটে যাচ্ছে পল্লবীদের বাড়িতে। তন্ময়ের ভেতরটা কেমন করছে। সে আর পল্লবী আগে কত আনন্দ হইহুল্লোড় করত। পল্লবীর বাবা মা আদর করে কত খাওয়াতো। পল্লবের সঙ্গেও তার মধ্যে খুব ভালো ভাব ছিল। পল্লবও একবার এলো না তন্ময়ের সাথে দেখা করতে। তাদের বাড়িতে গেলে তারা কেমন ব্যবহার করবে কে জানে। পল্লবীর মুখোমুখি হলে সে যে কি বলবে আর কি বা করবে, এইসব ভাবতে ভাবতে সে চিন্তিত হয়ে রইল। সে পল্লবীকে বিয়ে করতে চায়নি। এতে কি পল্লবী খুব কষ্ট পেয়েছে, নাকি লজ্জায় সে তার সামনে আসে না, সেটা সে জানে না। পল্লবীর বাবা মা কষ্ট পেয়েছে সেটা ভেবে তার খারাপ লাগছে, কিন্তু এতে তো তার দোষ নেই। স্নিগ্ধাও মনে একটা খারাপ লাগা কাজ করছে। সে যদি তন্ময়ের জীবনে না আসতো তাহলে পল্লবী আজ তন্ময়ের স্ত্রী হতো।
দুই বাড়ির সবাই ভীষণ খুশি হতো। সেও তো জানতো না দুই বাড়ির লোকেরা ভবিষ্যতে তন্ময় আর পল্লবীর বিয়ের দেওয়ার কথা ভেবে রেখেছে। স্নিগ্ধা তন্ময়ের ভাবনাটা আন্দাজ করে বলল, চিন্তা করো না, আমার মন বলছে আগের মতো সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। তাই যেন হয় বলে তন্ময় একটা দীর্ঘশ্বাস ফেলল। দুপুর 2:30 তারা পল্লবীদের বাড়ির সামনে দাঁড়ালো। বড় লোহার গেট, দারোয়ান নেই। তারা গেট খুলে ভেতরে ঢুকলো। তন্ময়দের মতো পল্লবীদেরও বড় দোতলা বাড়ি এবং সামনের গেট থেকে বাড়িটা একটু ভেতরে। দুই দিকে কেমন একটা হতশ্রী ভাব হয়ে রয়েছে। তন্ময় বাড়ির সামনেটা দেখে অবাক হলো। এখানে সুন্দর বাহারি ফুলের গাছ শোভা দিত, ফুলের গন্ধে চারপাশ মাতোয়ারা হতো। আর এখন গাছগুলোর কোনটা মরে গেছে, কোনটা শুকিয়ে যাচ্ছে, গাছগুলো যেন কেমন আধমরা হয়ে রয়েছে। তার ফাঁক ফোকরগুলো আগাছা দখল করে আছে। প্রাণকৃষ্ণবাবু শৌখিন মানুষ, বাড়ির ভেতর বাইরেটা সাজিয়ে রাখতেন। তন্ময়ের বুকের ধুকপুকানি বেড়ে গেল। তাদের দেখে প্রাণকৃষ্ণবাবু এগিয়ে এসে বললেন, এসো, এত দেরি করে এলে কেন? তোমাদের কাকিমা তোমাদের জন্য কখন থেকে পথ চেয়ে বসে আছে। প্রাণকৃষ্ণবাবুর কথাটা শুনে তন্ময়ের বুকের ধুকপুকানি একটু কমল। তারা হলঘরে ঢুকলো। বসো তোমরা, আমি মমতাকে ডেকে আনছি বলে প্রাণকৃষ্ণবাবু ভেতরের ঘরে গেলেন। বড় হলঘর, একদিকে সোফা। স্নিগ্ধা আর তন্ময় সোফার ওপর বসলো। এই ঘরটি আগে সাজানো গোছানো থাকতো, আর এখন সব কিছু এলোমেলো হয়ে রয়েছে। এই ব্যাপারটা তন্ময়কে খুবই ভাবাচ্ছে। কাকিমা না হয় অসুস্থ, কিন্তু পল্লবী তো ঘরগুলো গুছিয়ে রাখতে পারে। চারিদিকে নোংরা হয়ে আছে। কাজের লোকগুলোও কি এখন কাজ করে না? মমতা দেবী খোঁড়াতে খোঁড়াতে এসে তন্ময়কে বললেন, কেমন আছো বাবা? তন্ময় তাকে প্রণাম করতে করতে বলল, ভালো আছি। আপনি কেমন আছেন কাকিমা? মমতা দেবীর চোখ দুটো ছলছল করে উঠল। স্নিগ্ধাও মমতা দেবীকে প্রণাম করছে। থাক মা, এই বুঝি আমাদের বৌমা? তন্ময় মাথা নাড়ালো। একেবারে লক্ষ্মী প্রতিমা। এবার তিনি তন্ময়ের দিকে তাকিয়ে বলেন, এসেছো তো কয়েকদিন হলো, আমাদের একবার দেখতে এলে না তো? আমরা তোমার পর হয়ে গেছি, তাই না বাবা? আমি অসুস্থ, পায়ের ব্যথায় বেশিক্ষণ হাঁটাচলা করতে পারি না, তাই তোমার আসার সংবাদ শুনেও দেখতে যেতে পারিনি। তন্ময় লজ্জা পেল। তার চোখ দুটো পল্লবীকে খুঁজছে। স্নিগ্ধা বলল, পল্লবী কোথায় কাকিমা? ওকে একটু ডেকে দেবেন? মমতা দেবী কিছু না বলে চোখ মুছতে মুছতে ভেতরে ঘরে চলে গেলেন। প্রাণকৃষ্ণবাবু এসে বলেন, খাবার রেডি, এসো তোমরা। তন্ময় আর স্নিগ্ধা খাওয়ার ঘরে গেল। হরিপদ গ্লাসে জল ঢালছে। বড় গোল ডাইনিং টেবিল। তন্ময় আর স্নিগ্ধা চেয়ারে বসলো। স্নিগ্ধা বসলো, পল্লবীকে ডাকুন কাকিমা, আমরা একসাথে খাবো, স্নিগ্ধা বলল। প্রাণকৃষ্ণবাবু আর মমতা দেবী মুখে কেমন একটা অন্ধকার নেমে এলো। হরিপদ বলল, ও আসবে না। পল্লবী বলল, কোথায় ও? আমি ডেকে আনছি বলে স্নিগ্ধা চেয়ার থেকে উঠে দাঁড়ালো। হরিপদ বলল, তুমি খাও মা, ও বাড়ি নেই। তন্ময় আর স্নিগ্ধা বুঝতে পারল তারা আসবে বলে পল্লবী বাড়ি থেকে চলে গেছে। তন্ময় বলল, পল্লব? হরিপদ বলল, সেও নেই। পল্লবী আর তার ভাই পল্লব বাড়িতে নেই শুনে তন্ময়ের প্রচণ্ড খারাপ লাগছে। একটা অস্বস্তি কাজ করছে। তারা খাচ্ছে, প্রাণকৃষ্ণবাবুও খেতে বসেছেন। মমতা দেবী খাবার পরিবেশন করছে। তন্ময় পল্লবীর মায়ের হাতের খাসির মাংস কষা খেতে খুব ভালোবাসে। মমতা দেবী তার পাতে খাসির মাংস কষা ঢেলে দিতে গেলেন। বাটির পুরো মাংসটা থালার বাইরে টেবিলের ওপর পড়ল। প্রাণকৃষ্ণবাবু বললেন, নিচে পড়ল কি করে, দেখে দাও। মমতা দেবী বুঝতে পারলেন না কি করে মাংসটা নিচে পড়ল। তিনি আরেকটি বাটি মাংস নিয়ে তার পাতে দিতে গেলেন। এবারও মাংস নিচেই পড়ল। প্রাণকৃষ্ণবাবু বললেন, হচ্ছেটা কি? মমতা দেবীর কপালে ভাঁজ পড়ল। তিনি এবার স্নিগ্ধার পাশে বসে খাসির মাংস দিতে গেলেন। মাংসের বাটি উল্টে নিচে পড়ল। প্রাণকৃষ্ণবাবু রেগে বললেন, তুমি চুপচাপ বসে থাকো, তোমায় দিতে হবে না, ওরা নিয়ে খাবে।
ছেলেটা খাসির মাংস খেতে এত ভালোবাসে, আর তুমি পুরো মাংসটা ফেলে দিলে। কি হচ্ছে মমতা দেবী বুঝতে পারছেন না, স্নিগ্ধা বুঝতে পারছে। এখানেও তাদের পেছন পেছন অশরীরী আত্মা এসে হাজির হয়েছে। মমতা দেবী কাঁচের দুটি পাত্রে পায়েস রাখলেন, তারপর বাটি দুটি তন্ময় আর স্নিগ্ধার পাতের সামনে রাখলেন। পায়েসের বাটি হাতে নিতেই তন্ময়ের হাতে গরম ছ্যাঁকা লাগলো। সে বলে উঠল, উফ কি গরম। সে তাড়াতাড়ি বাটিটা ডাইনিং টেবিলের ওপর রাখতে গেল। তার হাত থেকে বাটিটা ছিটকে মেঝেতে পড়ে ভেঙে গেল। পায়েস কাচের টুকরোর চারদিক ছড়িয়ে পড়ল। তন্ময় খুবই অস্বস্তিতে পড়ল। স্নিগ্ধাও পায়েসের বাটিটা হাতে নিতেই একই কাণ্ড ঘটল। মমতা দেবী বললেন, অনেকক্ষণ আগে পায়েস রান্না করেছি, এখনও কি করে গরম রইল। স্নিগ্ধা মেঝেতে পড়া পায়েস আর কাঁচের টুকরো পরিষ্কার করার জন্য উঠল। মমতা দেবী বললেন, থাক মা, তুমি বসো, আমি পরিষ্কার করে নেব। স্নিগ্ধা বলল, না আমি করছি, বলে সে মেঝেতে বসতে গেল। সঙ্গে সঙ্গে, সরো মা, আমি থাকতে তুমি কেন পরিষ্কার করবে, হাত ধুয়ে নাও, বলে হরিপদ মেঝেটা পরিষ্কার করতে লাগলো। আজকে শুনলেন বিক্রমভিলা রহস্যের 24 থেকে 26 পর্ব। খুব শীঘ্রই পরবর্তী পর্ব চলে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন। ধন্যবাদ।